আজকে দেখেছেন কারওয়ান বাজারের চাঁদাবাজদেরকে ধরে ব্যবসায়ীরা উত্তম মাধ্যম দিয়েছে, দেখেছেন কিনা, মিডিয়াতে দেখেছেন কিনা? তার মানে বাংলাদেশের মানুষ এখন আগের মতো নেই। বাংলাদেশের মানুষ আর আগের মতো নেই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়েছে, বারবার ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে বাংলাদেশের মানুষ 2000 তরুণ জীবন দিয়েছে। যে তরুণদেরকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে তরুণদেরকে আমরা বলতাম এরা পাবজি খেলে, এরা গেমস খেলে, যে তরুণদেরকে বলতাম এদের দ্বারা কিছু হবে না, সে তরুণরা আমাদের বড় বড় যারা আছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশকে যদি সুন্দর করতে হয় আমরা ছাড়া এর কোনো বিকল্প নেই। যেই তরুণরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে তরুণরা আমাদের একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। সুতরাং এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের স্থান হবে না, হবে না, হবে না। আমরা একটা স্লোগান দিতে হবে সব সময়, পেশাবিহীন রাজনীতি, লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। পেশাবিহীন কোন রাজনীতি যে আসবে, যে কোনো দলের, যে কোনো হোয়াট এভার ইট ইজ, যদি কেউ আপনাদের সামনে আসে রাজনৈতিক নেতা পরিচয় দেয়, আগে জিজ্ঞেস করবেন ভাই তোমার পেশা কি। যদি তার পেশা থাকে তাহলে আপনি তাকে ভোট দিবেন। যে তোমার যেহেতু পেশা আছে, পরিবার চালানোর টাকা আছে, তাহলে তুমি আমার সেবা করবা। আর তোমার যখন পেশা থাকবে না তখন তুমি চিন্তা করবা তোমার আগে কি নিজের খেদমত করতে হবে, নিজে চলতে হবে। তখন তুমি আমার টাকা দিয়ে, যারা 2000-3000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করেন, আপনি 2000-3000 টাকার বিক্রি করেন, সে 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে ইলেকশনে, সে যখন ইলেক্টেড হয় তার প্রথম কাজ থাকে এই যে 10 লক্ষ 15 লাখ টাকা খরচ করেছি, সুদে আসলে এই টাকাটা উত্তোলন করার চেষ্টা করে, এই জন্য উইথ ডিউ রেসপেক্ট আপনাদের প্রতি আমি সম্মান রেখে বলছি, আগামীর বাংলাদেশ, আগামীর যে নির্বাচন আসছে, এটা 4.5 কোটি ভোটার আছে তরুণ। আমাদের এখনই সময় আমরা বাংলাদেশকে সুন্দর করার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আছে, সেটি আমাদেরকে পালন করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? সে দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে। আমরা বলি না আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, বলি না আমরা সবাই স্লোগান দিতে চাঁদাবাজ মুক্ত দেশ চাই, কিন্তু চাঁদাবাজি দেশে বন্ধ হচ্ছে না কেন জানেন? এই যে 60 লক্ষ 65 লক্ষ বেকার আছে, এই বেকারগুলো কিভাবে চলবে? বেকারগুলো যখন দেখে যাচ্ছে কিছু করতে পারছে না, তখন সে মনে করে আমার জন্য একটা পেশাই বাকি আছে, সেটা হচ্ছে রাজনীতি। আমি যদি রাজনীতিতে যাই তাহলে রাজনীতি আমাকে খাবার দিবে, এটাকে পেশা হিসেবে নিয়েছে। পৃথিবীর কোনো দেশের রাজনীতি পেশা নয়। পৃথিবীতে যারা রাজনীতি করে এক একজন ভালো ভালো পরিবার বিলং করে, প্রচুর টাকার মালিক, বড় ব্যবসায়ী, তারা মনে করে শেষ জীবনে মানুষের জন্য খেদমত করার জন্য রাজনীতিতে আসে। একমাত্র বাংলাদেশ, যে দেশে যার কোনো পেশা নাই, সে চিন্তা করে আমাকে নিজে চলতে হবে, পরিবারকে চালাইতে হবে, সুতরাং আমার সর্বশেষ যে পেশা সেটা হচ্ছে আমার রাজনীতি। এখানে যারা যুবকরা আছেন, তরুণরা আছেন, দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের মানুষের মূল পার্থক্যটা কোথায় জানেন? বলা হয় তাকে পৃথিবীতে সবচেয়ে বেশি মেধাবী ছিল আইনস্টাইনকে বলা হয় সবচেয়ে বেশি মেধাবী, এবং আইনস্টাইনের মৃত্যুর পরে তার ব্রেনটা চুরি করেছিল যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক ডক্টর হার্ভে। তিনি তার ব্রেনটা চুরি করে, যখন মারা যায় ব্রেনটা চুরি করে পরীক্ষা করেছেন যে তার ব্রেন আর আমার ব্রেনের কোনো পার্থক্য আছে কিনা। তিনি পরীক্ষা করে দেখেছেন যে তার ব্রেন, আমার ব্রেন, আপনার ব্রেন কোনো পার্থক্য নেই। তিনি বলেছেন আমাদের ব্রেনের কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে আমাদের চিন্তায়, থিঙ্কিংয়ে। আমাদের চিন্তা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। বলা হয় তাকে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। আপনি যদি ব্রেনকে বলেন আমি পারবো, ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান। আপনি যদি ব্রেনকে বলেন আই ক্যান নট, আমি পারবো না, আপনার ব্রেন বলে ইয়েস স্যার ইউ ক্যান নট। প্রফেসর, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি বলো। আজকে আমাদের ব্রেনের কারণে বলা হয় তাকে পৃথিবীর 5% মানুষের কাছে 95% সম্পদ আছে, আর 95% মানুষের কাছে মাত্র 5% সম্পদ আছে। বলা হয় তাকে সকল সম্পদগুলো ইকুয়ালি যদি বন্টন করে দেওয়া হয় একটা সমহারে, মাত্র 3 মাসের ব্যবধানে প্রত্যেকে এই যে 95% সম্পদ সব আবার এই 5% জনগণের কাছে চলে আসবে। কেন? ধরেন আপনাকে আমি 2 কোটি টাকা দিলাম সমহারে, আপনি কি 2 কোটি টাকা পাওয়ার পর কি করবেন? আমার খুব স্বপ্ন ছিল দেশ বিদেশ ঘুরবো, আপনি দেশ বিদেশ ঘুরে শুরু করবেন। আর একটা আইফোনের স্বপ্ন ছিল, আইফোন কিনবেন।
একটা গাড়ির স্বপ্ন ছিল, গাড়ি কিনবেন। এই গাড়িটার মালিক কে? এই আইফোনের মালিক কে? এই যে বিমানের মালিক কে? আবার যে টাকাগুলো, সবগুলো টাকা এই যে 5% বিলিয়নিয়ারদের কাছে চলে যাবে। তার মানে তারা আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে থিঙ্কিং এ, চিন্তায়। চিন্তাবিজ ব্ল্যাক বলেছেন আমরা প্রতিদিন 60 থেকে 70 হাজার চিন্তা করি, তার মধ্যে 90% চিন্তা হচ্ছে নেগেটিভ। 90% চিন্তা হচ্ছে কি? নেগেটিভ চিন্তা। আপনি যদি আমার আবাসিক রুমে যারা আছেন শিল্পীবৃন্দ, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা সবাই দর্শক শ্রেণীতে চলে যান, না হলে আমাদের পক্ষে সমস্যা হয় কথা বলতে। প্লিজ। আসলে মানুষ হিসাবে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা শোনা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলা চেয়ে পৃথিবীর কথা শোনা সবচেয়ে। আল্লাহ তাআলা এই জন্য কান দিয়েছে দুইটা, যে শুনতে হবে বেশি। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার। আপনি যদি ভালো বক্তা হতে চান আপনাকে ভালো শ্রোতা হইতে হবে। আমরা শুনতে কম চাই এবং শোনা বলা খুব কঠিন কাজ। এজন্য আপনারা যে ধৈর্য ধরে শুনছেন এটা কিন্তু খুবই একটা কঠিন কাজ। আমি আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা কথা শুনছেন, কিন্তু আপনি যদি ভালো কথা না শুনতে পারেন আপনি কখনো ভালো বক্তা হতে পারবেন না। পৃথিবীতে যারা বড় বক্তা হয়েছে পৃথিবীতে এখানে এসে দাঁড়ান। আপনারা গামা পালোয়ানের নাম শুনেছেন? গামা পালোয়ান উপমহাদেশের সেরা কুস্তিগির ছিলেন। একবার গামা পালোয়ান, সে তো উপমহাদেশের সেরা কুস্তিগির। একবার আল্লামা ইকবাল, পাকিস্তানের জাতীয় কবি ছিলেন আল্লামা ইকবাল কি করলেন, একবার এইরকম একটা প্রোগ্রামে গামা পালোয়ানকে বলে, গামা পালোয়ান আল্লামা ইকবালকে বলে তুমি কি বলো, শুধু কথা বলো, কবিতা এসে কি হয়, আমার সাথে দেখো আমার কি অবস্থা, শক্তি দিয়ে আসো। তখন আল্লামা ইকবাল তাকে বোঝানোর জন্য বলতে ঠিক আছে, এরকম একটা প্রোগ্রামে হুট করে উপস্থাপ করলো। আল্লামা ইকবাল যখন বক্তব্য দিয়ে দাঁড়ালো বললো যে এখন আপনাদের সামনে কথা বলবেন উপমহাদেশের সেরা কুস্তিগির গামা পালোয়ান। স্টেজে আসলো। স্টেজে আসার পর গামা পালোয়ানের সেই খালি ফুফু করছে, তার অলরেডি মাথা থেকে ঘাম বের হয়ে মাটি পর্যন্ত চলে আসছে। সে লাস্টে বললো আপনারা সবাই সকাল বিকাল কুস্তিগির করবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো, সকাল বিকাল কুস্তিগির করবেন, ধন্যবাদ। নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আল্লামা ইকবালকে উনি বললেন আমি এত জায়গায় কুস্তিগিরি করেছি, কোনোদিন বিশ্বাস করেন আমার শরীর থেকে এক ফোঁটা গাম বের হয় নাই। আর আপনি আমাকে 3 মিনিট আমি স্টেজে ছিলাম, 3 মিনিটের স্টেজে ছিলাম, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঘামে নিচ পর্যন্ত গিয়েছে। আমি জীবনে এত কঠিন কাজ কখনো দেখি নাই। তো সুতরাং পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটি।